আছে। তো এখন আমরা যেটা জানবো সেটা হলো সিএসএস। কি জানবো? সিএসএস জানবো। এখন আপনাদের একটু আত্মাটা শান্তি পাবে আর কি, এখন একটু সুন্দর সুন্দর ডিজাইন চোখে পড়বে। ওকে, আচ্ছা, তো লিখেন খাতার মধ্যে সিএসএস ফুল ফর্ম। সিএসএস এর ফুল ফর্ম হলো ক্যাসকেডিং স্টাইল শীট। ওকে, বানান দেখার জন্য আপনারা এখান থেকে দেখতে পারেন, ঠিক আছে? সিএসএস এর ফুল ফর্ম কি? ক্যাসকেডিং স্টাইল শীট। স্টাইল শীট অ্যাকচুয়ালি জিনিসটা কি, তাই না? এই নামটা আপনারা অনেক জায়গায় দেখবেন, সামনেও জানবেন। স্টাইল শীট হলো যে কোনো ওয়েবসাইটকে স্টাইল করার জন্য, মানে ডিজাইন করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাই স্টাইল শীট। বুঝতে পারছি? অ্যান্ড স্টাইল শীটের জন্য আলাদা একটা পার্টি আছে, সেটা হলো সিএসএস। ক্লিয়ার সবাই? তাহলে সিএসএস ব্যবহার করা হয় একটা ওয়েবসাইটকে সুন্দর করে ডিজাইন করার জন্য। বুঝতে পারছি? আচ্ছা, তো সিএসএস কে আমরা তিন ভাবে করতে পারি। লিখেন খাতার মধ্যে সিএসএস কে তিন ভাবে লেখা যায়। সিএসএস কে তিন ভাবে লেখা যায়। নাম্বার 1, ইনলাইন সিএসএস। আচ্ছা, এই ইনলাইন আর ওই ট্যাগের ইনলাইন কিন্তু সেম না, হ্যাঁ, দুটো আলাদা। ইনলাইন সিএসএস লিখেন, লিখছি। নাম্বার 2, ইন্টারনাল সিএসএস। ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস। নাম্বার 3, এক্সটার্নাল সিএসএস। তাহলে সিএসএস কত প্রকার? 3 প্রকার। কি কি? এক্সটার্নাল সিএসএস। শাবাশ, ওকে। তো আমরা 3 টাইপের সিএসএস পাই, রাইট? এখন আমরা 3টা ইউজ করা দেখবো, তারপর জানবো আমরা কোনটা ইউজ করবো আর কেনই বা ইউজ করবো, ঠিক আছে? তো প্রথম সিএসএসটার নাম কি? ইনলাইন, রাইট? সো এই ইনলাইন কথাটার মিনিং কি? ইনলাইন কথাটার মিনিং কি? লাইনের ভিতরে। বুঝতে পারছি? এখন কোন লাইনের ভিতরে একটা বড় প্রশ্ন আসতেছে, রাইট? এটা অ্যান্সার হলো যেই লাইনটাকে আমি সিএসএস করতে যাচ্ছি তার ভিতরে। বুঝতে পারছেন সবাই? রাইট। সো ধরেন আমার এখানে একটা H1 আছে, এখানে এসে একটা H2 আছে, তারপরে এখানে আমরা বলি হলো P আছে, কেমন? এন্ড এখানে বলি this is H1, this is H1, এন্ড এখান ক্ষেত্রে আমরা বলে দিতে পারি this is, এন্ড এখানে বলে দিতে পারি this is P। এবার আমি একটা আউটপুটে যাই, হ্যাঁ? আচ্ছা, এইটা একটা কি ট্যাগ? ব্লক, ইনলাইন, ইনলাইন ব্লক, ব্লক। এইটা ব্লক, এইটা। আচ্ছা, এখন এইটা ব্লক আমরা কেমনে বুঝলাম? ওকে, দেখেন, এ একটা ব্লক ট্যাগ, স্বাভাবিকভাবেই তাকে সে কারো পাশে বসতে দিবে না, তাই না? এও বসতে দিবে না, কিন্তু এর তো কোনো দোষ করে নাই, তাই না? তো এটাকে আমি কিভাবে শিওর হব যে এটা ব্লক কিনা? করবেন ইন্সপেক্ট। ইন্সপেক্ট করার পর পুরো জায়গাটা নিচে, তার মানে এও কোন ট্যাগ? ব্লক ট্যাগ। ওকে, তো এখন আমি চাচ্ছি এই লেখাটাকে রেড কালার করতে। কি কালার করতে? রেড কালার করতে। তো রেড কালার করার জন্য আমরা ইউজ করব ইনলাইন সিএসএস। তো আমি কোন লাইনের লেখাটাকে রেড কালার করতে যাচ্ছি? H1। তো এর ওপেনিং ট্যাগে এসে আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হলো স্টাইল। কি অ্যাট্রিবিউট? স্টাইল অ্যাট্রিবিউট। এন্ড এইখানে কালার করার জন্য লিখতে হয় কালার। কি লিখতে হয়? কালার। এরপর দিতে হবে ক্লোন। কি দিতে হবে? ক্লোন। তারপরে আপনি কি কালার চাচ্ছেন? রেড লিখে দেন। বুঝতে পারছি? এবার একটা সেমিক্লোন দিবেন। ওকে, সো এখন যে জিনিসটা দেখতেছেন, প্রথমে লিখলাম কালার, তারপরে লিখলাম ক্লোন, তারপরে লিখলাম আমাদের ভ্যালুটা, তারপরে দিলাম সেমিক্লোন। এই পুরাটা হলো একটা সিনট্যাক্স। পুরাটা কি? সিনট্যাক্স। এখন সিনট্যাক্সের বাংলা কি? আচ্ছা, আমাদের যদি একটু ডিটেইলসে বলি বা একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করি, সিনট্যাক্স মানে হলো গঠন প্রণালী, ঠিক আছে? কোনটা? আচ্ছা, আমাদের গ্রামাটিক্যাল অত প্যারাম দরকার নেই, হ্যাঁ, সিম্পল মাথায় রাখেন। সিনট্যাক্স মানে হলো গঠন প্রণালী। এখন আপনাকে এই যে
কোনটার পরে কি বসাতে হবে, ক্লোনের আগে কি দিতে হবে, ক্লোনের পরে দিতে কি হবে, সেমিক্লোনটা কেন রেডের পরে দিলাম, কেন আগে দিলাম না, রাইট? এর সব কিছুর অ্যান্সার হলো এটা সিনট্যাক্স আমাদেরকে এইভাবে ইউজ করতে হবে। যেমন ট্যাগের ক্ষেত্রে ফার্স্টে কি দিতে হয়, লেস দেন, তারপরে কি দিতে হয়, ট্যাগের নাম, তারপরে কি দিতে হয়, গ্রেটার দেন, রাইট? এখন আমি যদি গ্রেটার দেনটা এইভাবে না দিয়ে এইভাবে দেই, এইভাবে দেই, কাজ করবে? কাজ করবে না। কারণ কি, কারণ HTML থেকে ওই সিনট্যাক্সটা দেওয়া হয়েছে, তাই আমাদেরকে ওটা ইউজ করতে হবে। তো সেম ভাবে আমরা যদি এই সিনট্যাক্সের মধ্যে কোথাও গরমিল করে আমাদের কাজ করবে, করবে না, ঠিক আছে? তো এখন হ্যাঁ, এটা লেখার দরকার নাই, এমনিতেই জাস্ট দেখেন, ঠিক আছে? আমি এখনই এইটাকে লাইন বাই লাইন ভেঙে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন আরো ইজিলি। এখন এই পুরোটা ভ্যালু, পুরাটাই একটা ভ্যালু হবে, পুরাটাই এই কালার থেকে শুরু করে রেড থেকে শুরু করে এক কথায় কোটেশনের ভিতরে যা কিছু লিখছেন পুরাটাই ভ্যালু, বুঝতে পারছি? এখন এই ভ্যালুর মধ্যে আবার কিছু নাম আছে, যেমন সিএসএস এর ক্ষেত্রে ক্লোনের বাম দিকে যেটা লেখা হয়, ক্লোনের কোন দিকে, বাম দিকে, এটাকে বলা হয় প্রপার্টি। কি বলে? প্রপার্টি, ঠিক আছে? প্রতিটা স্টাইল করার জন্য প্রপার্টি নেম আলাদা করে ডেডিকেটেড করাই আছে। যেমন আপনি যদি টেক্সটের সাইজ কালার করতে চান, তাহলে আপনি এই কালারই লিখতে হবে, অন্য কিছু লিখতে পারবেন না, ঠিক আছে? তো ক্লোনের বাম দিকে যেটা থাকবে এটাকে আমরা কি বলবো, প্রপার্টি, এন্ড ডান দিকে যেটা থাকবে এটাকে বলবো ভ্যালু, ঠিক আছে? এখন কথা হলো স্যার তাহলে এইটাও ভ্যালু আবার পুরাটাই ভ্যালু, তাই না? কেমনে কি? এই কোটেশনের ভিতরে যা কিছু আছে সবকিছু হলো এই স্টাইলের ভ্যালু, এতটুকু বুঝছেন? আর ক্লোনের ডান দিকে যেটা আছে এটা হলো এই প্রপার্টির ভ্যালু। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটু আউটপুটটা দেখি আমি কি পাই। দেন রিলোড হইছে, রেড কালার, ওকে। তারপরে স্যার আমি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে চাচ্ছি। কি অ্যাড করতে চাচ্ছি? ব্যাকগ্রাউন্ড কালার। তো এর জন্য কি করতে হবে, আমাকে এই জায়গায় এসে দিতে হবে হলো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য আমরা কি দিব, ব্যাকগ্রাউন্ড। তারপরে আপনি কি কালার চাচ্ছেন ওই কালারের নাম লিখবেন। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার গিয়ে একটু রিলোড দেন, আসছে, বুঝতে পারছি? এবার আমরা যে সেমিক্লোনটা ইউজ করছি এটার মধ্যে আসি। এই সেমিক্লোন দ্বারা বুঝাই একটা সিএসএস এই জায়গায় ইন্ড হইছে, এরপরে যেটা আছে এটা নতুন একটা সিএসএস। যদি আমি এই সেমিক্লোনটা না দিতাম তাহলে কি হইতো, রাইট? অলরেডি দেখেন উপরে আমার সবকিছু লাল হয়ে গেছে। এন্ড এখন একটু আউটপুটে গিয়ে রিলোড দেই, আমাদের কালারও কাজ করে না, ব্যাকগ্রাউন্ডও কাজ করে না। কারণ কি? সিনট্যাক্সের সমস্যা, বুঝতে পারছি? দ্যাট মিনস সিনট্যাক্সে যদি ঝামেলা হয় আমার কোডিং এর জীবন ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? আরো মজার ব্যাপার, এগুলো কাজ করতে গিয়ে বারবার ভুল হবে, ঠিক আছে? তো ভুল করেই আমরা শিখবো। ব্যাপারটা কেমন, ধরেন আপনি সাঁতার শিখতে চান, কি শিখতে চান? সাঁতার। উদাহরণ দিচ্ছিলাম, সেটা হলো লেটস সে আপনি সাঁতার শিখতে চান, কি শিখতে চান? সাঁতার শিখতে চান, বাট আপনি পুকুরে নামতে চান না। হ্যাঁ, আপনি বিছানায় বসে সারাদিন এমন এমন করতেছেন, শিখতে পারবেন কখনো? ইম্পসিবল, রাইট? সেম ভাবে আপনি কোডার হইতে চান, বাট আপনি কোনো প্রকার ইরর খাইতে চান না, কখনোই হইতে পারবেন না, ঠিক আছে? ইররকে ভয় পাওয়া যাবে না। এন্ড ইতিহাস এটা বলে যে কোডার যত বেশি ইরর খাইছে সে তত বড় ডেভেলপার হইছে, বুঝতে পারছি? সো প্রবলেম আসবেই, এটাকে ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? তো আমি এখানে একটু সেমিকোলন দিয়ে লাইনটা ক্লোজ করে দেই। ক্লিয়ার সবাই? এখন কথা হলো স্যার কিভাবে বুঝবো যে এখানে সেমিকোলন দিতে হবে? আপনার যখনই কোনো আউটপুট আসবে না, আপনি এসে চেক করবেন যে কি কি কারণে আউটপুটটা না আসতে পারে। আপনি একদম শুরু থেকে চেষ্টা করবেন, কালার লেখা ঠিক আছে, বানান ঠিক আছে, ওকে। এরপরে কোলন দেওয়া লাগে, দিছি, ওকে। তারপরে ভ্যালু দেওয়া লাগে, আমি দিছি, ঠিক আছে, বাট এখানে কি নাই? সেমিকোলন নাই। সো এখানে সেমিকোলনটা দিব, ঠিক আছে? ওকে, এখন গিয়ে রিলোড দেন, সব ঠিকঠাক। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন স্যার এটার সাইজটা বড় করতে চাই, কি করতে চাই? বড় করতে চাই। তো সাইজ বড় করার জন্য আবার এখানে এসে আমাকে লিখতে হবে ফন্ট সাইজ। সাইজ বড় করার জন্য কি সাইজ? ফন্ট সাইজ। আর এগুলো যদি কেউ ভুলেও মুখস্থ করার প্ল্যানিং করছেন, ঠিক আছে, কখনো না, প্র্যাকটিস করতে করতে অটো হবে এগুলো। বলেন। টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড, রাইট। এতটুকু বুঝছেন সবাই? ওকে, এখন ফন্টের সাইজ বাড়ানোর জন্য কি লিখতে হয়? ফন্ট সাইজ। এখন ফন্ট সাইজ লেখার পর আপনি কত পিক্সেল চাচ্ছেন অত পিক্সেল লিখবেন। এখন স্যার পিক্সেল জিনিসটা কি, তাই না? আচ্ছা, আপাতত জাস্ট মাথায় রাখেন, পিক্সেল হলো আপনার যে ডিসপ্লে প্রিন্ট হচ্ছে না, ডিসপ্লের মধ্যে যেটা আপনি পাচ্ছেন ওটার মধ্যে চার কোণা বক্স থাকে, বুঝতে পারছি? প্রতিটা বক্সকে একটা করে পিক্সেল বলা হয় এবং আপনার মনিটরের মধ্যে অসংখ্য পিক্সেল আছে, বুঝতে পারছি? যেখানে যত বেশি পিক্সেল থাকবে ওইটা বেশি হাই কোয়ালিটির হয়।
ক্লিয়ার? যেমন আপনি এইচডি ভিডিওগুলো দেখবেন ওখানে পিক্সেল বেশি থাকে, ফ্রেম রেট বেশি থাকে, যার ফলে ভিডিওগুলো অনেক হাই কোয়ালিটি হয়। আর কিছু কিছু ভিডিও দেখবেন যে ঘোলাটে আসতেছে, ভেঙে ভেঙে আসতেছে, ওগুলোর মধ্যে পিক্সেলস কম থাকে, ঠিক আছে? সেম ইমেজের ক্ষেত্রেও। তো পিক্সেল জিনিসটাকে আপাতত জাস্ট মাথায় রাখেন, ওটা একটা চারকোনা বক্স। সামনে এগুলো দেখবো যে কিরকম চারকোনা বক্স দেখতে কেমন, ঠিক আছে? সো এখান থেকে ধরেন আমি চাচ্ছি হলো 60 পিক্সেল, 60 পিক্সেল এখান থেকে আমি দিয়ে দিলাম। এবার একটু গিয়ে রিলোড দেন, বড় হইছে, স্যার আমি ছোট করতে চাই, এখান থেকে বলে দেন কত পিক্সেল, 10 পিক্সেল, লেটস সে হইছে। এখন হ্যাঁ হ্যাঁ না, এটা সবকিছু সিএসএস, ঠিক আছে? এখন মজার ব্যাপার দেখেন, এটা H1 না, হেডিং ট্যাগের মধ্যে সবথেকে বড় ট্যাগ কোনটা? H1 ট্যাগ। কিন্তু এখন দেখেন এখানে ছোট কোনটা? ইভেন দো সে পি এর থেকেও ছোট হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রতিটা ট্যাগের সাইজ কন্ট্রোল করতে পারি, যায় আসে না যেটাই হোক, ঠিক আছে? রাইট, সিএসএস দিয়ে। তো এবার বুঝছেন যে সিএসএসটা কত বেশি পাওয়ারফুল। ওকে, এবার আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো H1 ট্যাগটা একটা ওয়েব পেজের মধ্যে কয়বার ইউজ করতে পারবো? একবার। বাট H2, H3, H4 মাল্টিপল টাইম। স্যার কোথায় কোনটা নিব? আপনি H1 টা একবার ইউজ করেন, তারপরে H2 নেন, 3 নেন, 4 নেন, কোনো যায় আসে না, বিকজ এটাকে আপনি কাস্টমাইজ করতেই পারবেন। বুঝতে পারছি? এটাকে আমরা সিএসএস করে সাইজ বড় ছোট করতেই পারবো, কোনো সমস্যা নাই। যেমন আমরা একটু উদাহরণ দেখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা একটা স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে। আমি যদি এই ব্যাপারে কথা বলি, তাহলে আমাদের ওয়েবসাইটে এসইও নামে একটা পার্ট আছে, ঠিক আছে? এটা ডিজিটাল মার্কেটাররা করে। এটা কারা করে? ডিজিটাল মার্কেটাররা। এটা আমাদের কাজ না। তো এসইওর মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, গুগলে যখন কিছু সার্চ করা হয়, গুগলের মধ্যে অবভিয়াসলি আমাদের ওয়েবসাইটে কন্টেন্টগুলো থাকে, সেই কন্টেন্টগুলো থেকে ঘেটে আমার ইউজার যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছে ওইটা যদি ম্যাচ করে, তাহলে প্রথমে র্যাঙ্কে নিয়ে আসে। ক্লিয়ার? তো গুগল এই সার্চ করার সময় যে জায়গা থেকে সে খুঁজবে, এর জন্য সে সবার আগে যায় হলো হেডিং ট্যাগগুলোর মধ্যে। কিসের মধ্যে? হেডিং ট্যাগগুলোর মধ্যে। যেরকম দেখেন প্রতিটা ওয়েবসাইটে একটা লাইন পাবেন সব থেকে বড়, এবং এটা ব্যানারে থাকে। বুঝতে পারছেন? এই জায়গায় দেখেন সব থেকে বড় একটা পার্ট পাইছেন না? সো এই জিনিসগুলা এই হেডিং ট্যাগের মধ্যে দিতে হয় না, এখানে তারা কিওয়ার্ড বসায় দেয়, ঠিক আছে? আমাদেরকে ডিজিটাল মার্কেটাররা কিওয়ার্ড দিবে, আমরা জাস্ট কপি পেস্ট করব। কিওয়ার্ড কেমনে রিসার্চ করে, এগুলো আমাদের পার্ট না। বুঝতে পারছি? র্যাঙ্কে নিয়ে আসে, শুধু হেডিং না, পুরো ওয়েবসাইটটা। লেটস সে আমি এখান থেকে সার্চ করলাম মাউস। কি সার্চ করলাম? মাউস। মাউস হয়ে গেছে, মাউস হবে MOUS, মাউস। এখন দেখেন এখানে স্টার টেক উপরে আসলো না কেন? এখানে দারাজ উপরে আসলো না, রাইট? কেন এখানে শুরুতে স্টার টেকই আসলো? আবার রায়ান্স কেন 2 নম্বরে আসলো, সে কেন প্রথমে আসলো না, বা কেন 5 নম্বরে আসলো না, রাইট? এই জিনিসগুলো যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো বিভিন্ন জায়গায় বসানো থাকে। যেরকম ইমেজে অল্টার ট্যাগের মধ্যে, অল্টার ট্যাগ তো না, অ্যাট্রিবিউট, অল্টার অ্যাট্রিবিউটের মধ্যে, তারপরে আমাদের হেডিং ট্যাগগুলোর মধ্যে, তারপরে আমাদের প্যারাগ্রাফ যেগুলো থাকে ওগুলোর মধ্যে কিছু কিছু জায়গায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো নিয়ে আমাদের বেশি চিন্তা করারও দরকার নেই, বিকজ এগুলো আমাদের পার্টের মধ্যে পড়ে না, এগুলো ডিজিটাল মার্কেটার পার্টের মধ্যে পড়ে। বুঝতে পারছি? সবথেকে বড়টা নিব আমরা H1 এ, মানে ব্যানারে যেটা থাকবে, এরপরে হেডিং গুলো আমরা H2, H3 এর মধ্যে অ্যাড করতে পারি, ঠিক আছে? প্রতিটা আর্টিকেল, একটা পেজে যদি একটা আর্টিকেল থাকে, মনে করেন একটা পেজের মধ্যে 10টা আর্টিকেল আছে, এর জন্য একটা ইউজ করব। একটা পেজের মধ্যে একটা আর্টিকেল আছে, তাও একবার ইউজ করব। আর অন্য পেজের মধ্যে যদি থাকে, তখন আমরা H1 ইউজ করতে পারবো, ঠিক আছে? আর এগুলোর টাইটেলের জন্য আমরা বাকি হেডিং ট্যাগগুলো ইউজ করতে পারি, H2 থেকে H6 অবধি, ঠিক আছে? ওকে, তো এখন চলেন আমরা যেটা করব সেটা হলো এইটা করলাম, এটা। আচ্ছা, এবার বলেন স্যার, আমি এইটাকে, এই যে পার্টটা আছে, এই পার্টটাকে কালার করতে চাচ্ছি, ধরেন পিঙ্ক কালার। কি কালার? পিঙ্ক কালার। এখন কিভাবে করব? আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আসছিলাম এখানে। ধরেন আমি এখানে লিখি হ্যালো I am H4, মনে পড়ছে, ঠিক আছে? এখন দেখেন এখানে আমরা এসে লিখবো কি? সিএসএস তো না, এখানে কি লিখবো? স্টাইল। স্টাইল লেখার পর কালার করার জন্য কি লিখতে হয়? কালার। বুঝতে পারছি? কালার। এখন কি কালার করতে যাচ্ছি? কি লিখবো? পিঙ্ক। গিয়ে রিলোড দেন, ঠিক আছে? আচ্ছা স্যার, ব্যাকগ্রাউন্ড করতে যাচ্ছি, কিভাবে? এখানে গিয়ে বলি ব্যাকগ্রাউন্ড। কি লিখবো? কি কালার দিব বলেন? ধরেন পার্পল দেই, যদি বিচ্ছিরি কম্বিনেশন হবে, যাই হোক। হয়েছে এতটুকু? ওকে, এতটুকু বুঝছেন সবাই ইনলাইন সিএসএস কিভাবে করে? সেম কাজটা আমি এটা ফন্ট সাইজ বাড়াবো, কি করব বলেন? স্টাইল, তারপরে কি লিখবো? ফন্ট সাইজ। ফন্ট সাইজ এখানে ধরেন আমি দিলাম 70 পিক্সেল,
এটা কি এখানে কাজ করতেছে না, ওকে সমস্যা নেই, 70 পিক্সেল। এবার এখানে গিয়ে দেখেন পিটা সব থেকে বড় হয়েছে, আচ্ছা এটা পি আছে, ওকে। এখন একটা জিনিস দেখেন, আমরা জানি যে হেডিং ট্যাগগুলোর মধ্যে সব থেকে বড় হলো H1, যেটা সব থেকে ছোট করে দিতে পারছি আমরা, আর নর্মালি পি ট্যাগের টেক্সটগুলো সব থেকে ছোট হয় না, তো এটা আমরা বড় করে দিতে পারতেছি। এতটুকু বুঝছেন? তো সিএসএস দিয়ে আমরা পুরো ওয়েবসাইটের চেহারাই চেঞ্জ করে দিতে পারি। ক্লিয়ার সবাই? তো সবার আগে আমরা যেটা পাইলাম সেটা হলো কি বলেন, আমাদের ইনলাইন সিএসএস। কি সিএসএস? ইনলাইন সিএসএস। আর বাকি আছে কয়টা? ইন্টারনাল আর একটা এক্সটার্নাল, ওটা আমরা আজকেই শিখব। ওকে, তো আমরা ইনলাইন সিএসএসটা ব্যাপারে বুঝলাম কিভাবে সিএসএস লিখে, রাইট? তো একটা বুঝলে বাকি সবগুলো অলমোস্ট সিমিলার। তো আমরা এখন বাকি জিনিসগুলো দেখি। তো ইনলাইন ব্যাপারে সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন নেক্সটটা কি? পরবর্তীটা ইন্টারনাল। তো ইন্টারনালে যাওয়ার আগে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হলো কমেন্ট করা। কি করা? কমেন্ট করা। আর মজার ব্যাপার, আপনারা যখন ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসগুলোর মধ্যে যাবেন, তখন দেখবেন যে যারা মানস্ট্যাক ডেভেলপার থাকে তারা কমেন্ট করার জন্য আলাদা করে চার্জ করে, মানে আলাদা টাকা দিতে হবে কমেন্ট করার জন্য। বুঝতে পারছি? তো যখন আপনারা ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে যাবেন, মানের উপরে বা ভালো কোনো ডেভেলপার হয়ে যাবেন, তখন আপনারাও করতে পারবেন। তো কমেন্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি, রাইট? এখন আমরা এখানে কোড আছে 18 লাইন। যখন আমি একটা প্রজেক্ট করবো, আমার হাজার হাজার লাইন কোড আসবে, ঠিক আছে? তো এই হাজার হাজার লাইন কোডের মধ্যে কোন জায়গায় কোন পার্টটা রাখছি, এটা ইন্ডিকেট করে দেওয়ার জন্য আমরা কমেন্ট করে রাখতে পারি যে এখানে এই পার্টটা আছে, এখানে এই পার্টটা আছে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, তো কমেন্ট কিভাবে করে, রাইট? তো কমেন্ট করার শর্টকাট হলো কন্ট্রোল রাইট স্ল্যাশ। কি দিতে হয়? কন্ট্রোল রাইট স্ল্যাশ। আপনি যেই লাইনটা কমেন্ট করতে চান ওটার মধ্যে কার্সর রাখবেন, অথবা আপনি সিলেক্ট করবেন, ইচ্ছা, ঠিক আছে? হয় কার্সরটা রেখে দিবেন, নয়তো সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল রাইট স্ল্যাশ দিবেন, কমেন্ট হয়ে যাবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কমেন্ট কাজ করছে। তো যেই কোডটা কমেন্ট করে রাখা হয়, যে কোডটা কি করা হয়? কমেন্ট করে রাখা হয়, ওই কোডটা আউটপুটে প্রিন্ট হয় না বা ওই কোডটা এক্সিকিউট হয় না। বুঝতে পারছি? যেমন আমি এখান থেকে দিস ইজ H1টাকে কমেন্ট করছি, আমি এবার গিয়ে যদি একটু রিলোড দেই, দেখেন দিস ইজ H1 আর নাই, কারণ এটা কমেন্ট করা হয়েছে। আর যেই কোডটা কমেন্ট করা হবে সেটা এক্সিকিউট হবে না, এক্সিকিউট মানে রান আর হবে না। বুঝতে পারছি? কমেন্ট করছি এই যে, আচ্ছা, কন্ট্রোল রাইট স্ল্যাশ। এবার স্যার কমেন্ট তো করছি, কমেন্ট কিভাবে হয়? HTML এ প্রথমে দিতে হয় লেস দেন, নট সাইন, ডাবল ড্যাশ, তারপরে যে লেখাটাকে মাঝখানে রাখতে চাই, তারপরে ডাবল ড্যাশ, গ্রেটার দেন। ঠিক আছে? আপনি চাইলে কষ্ট যদি করতে চান তাহলে এভাবেও করতে পারেন, আর যদি কষ্ট করতে না চান তাহলে কন্ট্রোল রাইট স্ল্যাশ। ঠিক আছে? ওকে, এখন কথা হলো যে স্যার ভুল কইরা কমেন্ট করে ফেলছি, তাই না? হতেই তো পারে। কিভাবে আনকমেন্ট করব? দুইটা ওয়ে। আপনি এই যে পার্টটুকু আছে শেষের দিকে এইটা এবং শুরুর দিকে এইটা কেটে দেন, কাজ শেষ। আরেকটা রাইট স্ল্যাশ, আরেকটা ওয়ে আছে, সেটা হলো কার্সর রাখবেন, তারপরে আবার কন্ট্রোল রাইট স্ল্যাশ দিবেন। ঠিক আছে? তো দুইটাই দেখালাম, যেটা ভালো লাগে সেটা করেন। ক্লিয়ার? আরেকবার বলেন, জোরে বলেন একটু। আচ্ছা, আমি আই থিঙ্ক একটু আস্তে শুনতেছি, পিছন থেকে আরেকবার বলেন, কি বলতেছিলেন? আমাদের সেকেন্ড ওয়ানের, আচ্ছা একটু ওয়েট। কমেন্ট করার জন্য কি ইউজ করতে হয়? কন্ট্রোল রাইট স্ল্যাশ, তারপরে তো যেটা ছিলাম সেটা হলো আপনি এইভাবে কমেন্ট করার পর কন্ট্রোল জেডও দিতে পারেন, বাট কন্ট্রোল জেড দিলে যদি ভুল ক্রমে দুইবার জেড হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে আপনার আগের কোডগুলো কিছু চলে যেতে পারে। তো সেফ জোন হলো আপনি কন্ট্রোল রাইট স্ল্যাশ দিবেন। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে স্যার আমি মাল্টিপল লাইন কমেন্ট করতে চাই, কিভাবে? সিলেক্ট করেন কয়টা লাইন কমেন্ট করতে চান, দেন আবার রাইট স্ল্যাশ। ঠিক আছে? তারপরে আবার আনডু করার জন্য রাইট স্ল্যাশ। হ্যাঁ, কার্সর আপনি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার জন্য। এরপর যদি একটা লাইন করতে চান কার্সর এভাবে রেখেও দিতে পারেন, অথবা এভাবে সিলেক্ট করতে পারেন, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে? ওকে। ক্লায়েন্টরা কমেন্ট চায় কেন? আচ্ছা, ফার্স্ট অফ অল ক্লায়েন্টরা কমেন্ট চায় কেন, তাই না? এটা বোঝার জন্য আমাদেরকে কিছু মার্কেট প্লেস ব্যাপারে আমি 2 মিনিট কথা বলি, বেশি ডিটেলস এখন যাব না, কারণ এগুলো নিয়ে আপনাদের আলাদা ক্লাসে আছে। আচ্ছা, এখন একটু নয়েজটা কমতেছে, রাইট? এখন একটু ভালো লাগতেছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদের ক্লায়েন্ট যারা থাকবে তারা যে সব সময় ফ্রেশার থাকবে এমনটা না, আপনাদের ম্যাক্সিমাম সময় ক্লায়েন্ট থাকবে হলো যারা কোড বোঝে। ঠিক আছে? যেমন ব্যাকএন্ড ডেভেলপাররা, ওকে, ব্যাকএন্ড ডেভেলপার অবভিয়াসলি কোড বুঝে,
তাই না, এন্ড ফ্রন্ট এন্ড ডেভেলপার থেকে ভালো বুঝে, বুঝতে পারছি। তারপরে আপনার কাছে মনে করেন কোড আসছিল, আপনি নিজেই কোডার, আপনার কাছে প্রজেক্ট আসছিল 10টা, কয়টা? সাবমিটেড ডেট হলো 15 দিনের মধ্যে, আপনি একাই করতে পারবেন? ইম্পসিবল। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? কাউকে হায়ার করবেন। তো এই জিনিসগুলোই মার্কেট প্লেসের মধ্যে চলে। আপনার ক্লায়েন্ট যারা থাকবে তারা ম্যাক্সিমাম সময় কোডার হবে, নন কোডার নয়। খুবই কম হবে যারা নন কোডার। ওকে, তো যারা নন কোডার আছে তারা তো কমেন্ট কি এটা তো বুঝেই না। ওকে, বাট যেহেতু ম্যাক্সিমামরাই আমাদের কোডার, তাই তারা ওই কমেন্টগুলো চায়। বুঝতে পারছি সবাই? ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, আমরা কমেন্ট বুঝলাম। কমেন্ট সেম আমরা সিএসএস এ করতে পারি, জাভাস্ক্রিপ্টে করতে পারি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা করতে পারি। ঠিক আছে, শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কোডিং এর যে কোনো জায়গায় আমরা কমেন্ট করতে পারি। কিভাবে? এক্স্যাক্ট সেম প্রসেস, যে লাইনটা করতে চান। আচ্ছা, এখন আমরা কমেন্ট কেন করি, তাই না? এখনই আপনারা জানতে পারবেন। তো সেম প্রসেসে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে চাই কমেন্ট করতে পারি। কিভাবে? কন্ট্রোল রাইট স্ল্যাশ সিলেক্ট করে। ঠিক আছে, এখন আমি যদি একটা ওয়েবসাইটে যাই, এটাকে বলে হলো হেডার। সবার উপরে যেটা থাকে এটাকে কি বলে? হেডার। আবার যেখানে ক্লিক করলে অন্য পেজে নিয়ে যায়, যেরকম এইটা, এটাকে বলে মেনু বার বা ন্যাভ বার। কি বার? ন্যাভ বার। ন্যাভ বার কোনটা? যেখানে ক্লিক করলে নিয়ে যাবে অন্য পেজে। আর সবার উপরে যেটা থাকে তাহলে সেটাই কি বলে? হেডার বলে। এখন কথা হচ্ছে, সবার উপরে যদি এটা না থাকতো, এটা থাকতো, তাহলে কি এইটা হেডার হইতো? এটা মেইনলি ন্যাভ বারি। এটা মেইনলি কি? ন্যাভ বারি। উপরের দিকে যে জিনিসগুলো থাকে ব্যানারের উপরে, সবগুলোকে হেডারের আন্ডারে কাউন্ট করা হয়। ঠিক আছে, বাট এটা মেইন কি? ন্যাভ বারি। এটা থাক আর না থাক, এটা ন্যাভ বারি। ক্লিয়ার? বাট যদি আপনি একটু ডিপে বলতে চান, তাহলে এই পার্ট এই দুইটা মিলেই হেডার। ঠিক আছে সবাই? ওকে, এবার এখন এই যে হেডার আছে, এই যে ন্যাভবার আছে, এই যে ব্যানার আছে, এই সবগুলোর অনেকগুলো কোড আছে না? বলেন দেখি। এখন এই এতগুলো কোডের মধ্যে আপনাকে যদি বলা হয় যে এই ইমেজটাকে চেঞ্জ করেন, ঠিক আছে, ধরেন এখানে 20,000 লাইন কোড আছে। কয় হাজার লাইন? 20,000 লাইন। এখন আপনাকে বললাম এই ইমেজটা চেঞ্জ করেন। ক্লিয়ার? এখন আপনাকে এই ইমেজটা চেঞ্জ করতে হলে এই কোডের মধ্যে যাইতে হবে না? তো এই কোডের মধ্যে 20,000 লাইন কোডের মধ্যে আমরা কিভাবে খুঁজে পাবো? এটা একটা বড় প্রশ্ন। ঠিক আছে, তারপরে বললাম যে আপনি এইটাকে চেঞ্জ করেন। সেম কোশ্চেন আসবে, কিভাবে খুঁজে পেতে পারি। কিন্তু আপনি যদি এভাবে কাজ করেন যে এখানে কমেন্ট ডাউন করে দেন, এখানে নেভার পার্ট স্টার্ট, দেন নেভার পার্ট ইন্ট। ক্লিয়ার? এখন নেভারের যত কোড আছে সব এই জায়গায় বসবে। যখন আমি আপনাকে বললাম যে এই ইমেজটা চেঞ্জ করেন, তখন তো আপনি স্বাভাবিকভাবে দেখে বুঝবেন যে এটা নেভার। তারপর আপনি কই যাবেন? কমেন্টে যাবেন। এখানে শুরু হয়েছে নেভার, এখানে শেষ হয়েছে, তার মানে এই জায়গার যেই আমার 15-20 লাইন বা 30 লাইন কোড থাকবে, ওই কোড কিসের? নেভারের। এখন 2000 লাইন থেকে ওই পার্টটা খুঁজে বের করা ইজি নাকি 30 লাইন থেকে খুঁজে বের করা ইজি? এবার বুঝছেন যে কেন আমরা কমেন্টটা করি? ওকে, প্লাস ডেভেলপমেন্টের ক্ষেত্রেও হ্যাঁ, ওগুলো চাইলে করতে পারবেন, যে আপনি কন্ট্রোল এফ দিয়ে সার্চ করতে চাচ্ছেন, ওটাও পারবো, ওটা আমরা সামনে দেখব, চিন্তা নেই। হ্যাঁ, এতটুকু বুঝছি সবাই? আচ্ছা, এতটুকু ডান। এবার আমরা আবার ফেরত যাই কোথায়? আমাদের ইন্টারনাল সিএসএস এ। ইন্টারনালের বাংলা কি? অভ্যন্তরীণ, মানে ভিতরে। এখন কথা হলো কার ভিতরে? এইচটিএমএল এর ভিতরে। তো ইনলাইন মানে যদি হয় ট্যাগের ভিতরে, তাহলে ইন্টারনাল মানে কার ভিতরে? এইচটিএমএল এর ভিতরে। তো ইন্টারনাল সিএসএস করার জন্য আপনি হেডের ভিতরে এবং টাইটেলের নিচে এসে একটা ট্যাগ নেবেন, যেটা নাম হলো স্টাইল। কি ট্যাগ? স্টাইল ট্যাগ। আর এই জায়গায় যে স্টাইল ইউজ হয়েছে, এটা কি ট্যাগ নাকি অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট। সো এই স্টাইল ট্যাগ নেওয়ার পর এর ভিতরে আপনাকে সিএসএস করতে হবে। ধরেন আপনি চাচ্ছেন, আমি এগুলোকে কেটে দিই। হ্যাঁ, এই জিনিসগুলোর আর দরকার নাই, আমি এগুলোকে কেটে দিই। হ্যাঁ, হেডিং এর ভিতরে আমাদের নিতে হবে, ওপেনিং এবং ক্লোজিং এর ভিতরে স্টাইল ট্যাগটা নিতে হবে। এখন কথা হলো, আমার এই যে H2 আছে, এটাকে আমি ধরেন রেড কালার করতে চাচ্ছি, এটাকে, রাইট? সো এক্সটার্নাল সিএসএস আর ইন্টারনাল সিএসএস এর প্রসেস এক্স্যাক্ট সেম। এটা খুব ভালো মতো বুঝেন, তাহলে এক্সটার্নালটা বুঝবেন। সো আমি চাচ্ছি এইটাকে নিতে, এর জন্য এটাকে আগে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এর আগের বার কেন করতে হলো না স্যার? বিকজ এর আগের বার আমি তো লাইনের মধ্যেই বলে দিছি যে এটার মধ্যে কাজ করবে, বাট এখন কি আমি ডেডিকেটেড কোনো লাইনে বলছি? না। তাই এখানে আমাকে কি করতে হবে? লিখতে হবে কাকে আমি নিতে চাচ্ছি। তো আমি কাকে দিতে যাচ্ছি? H2। তো H2 লিখলাম। লেখার পর দিতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট।
কি দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এক্সাক্ট আগের সিনট্যাক্স। প্রথম লিখতে হবে প্রপার্টি, এখন কালার করার জন্য কি লিখতে হয় কালার, তারপরে দিতে হবে কি ক্লোন, তারপরে আমাকে দিতে হবে যে কালারটা আমি করতে চাই, ধরেন ব্লু। ক্লিয়ার সবাই? এবার আউটপুটে গিয়ে রিলোড দেন, হয়েছে ব্লু কালার। তো এই পুরো পার্টটাই সেম, শুধুমাত্র এতটুকু আলাদা। এন্ড এটা সিনট্যাক্স অ্যাঙ্গেলে পড়ে। আচ্ছা, এটাতেও আসবো সেমিক্লোন দিব কিনা, রাইট? তো এখন দেখেন এখানে কয়টা সিএসএস আছে, একটা, তাই এখানে সেমিক্লোন না দিলেও হবে, বাট আপনি যদি আরো অ্যাড করেন তাহলে এখানে সেমিক্লোন দিতে হবে। যেমন এখানে এসে আপনি দিতে যাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, রিলোড দেন। বুঝতে পারছি? ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এখন এতটুকু গেল। এরপরে পি ট্যাগটাকে আমি কালার করতে চাচ্ছি, তাহলে কি লিখতে হবে? এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে না বাইরে? বাইরে। কেন? বিকজ এই সেকেন্ড ব্র্যাকেট হলো এই H2 এর জন্য। এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এসে লিখতে হবে পি, তারপরে কি লিখবো কালার, তারপরে আর কি দিবেন যে কালারটা চান আপনি এখান থেকে, লেটস সে ব্রাউন দেই আমরা, এন্ড এখান থেকে এটাকে ক্লোজ করি। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এতটুকু ডান। ইন্টারনাল সিএসএস কিভাবে লিখে এতটুকু বুঝছেন? ওকে, যারা ইন্টারনাল সিএসএস বুঝছেন তারা এক্সটার্নালও বুঝবেন, লেখার প্রসেস এক্স্যাক্ট সেম। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তিনটা যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে। কোনটা করব এটার মধ্যেও আসবো, চিন্তা নাই। কেমন মানসম্মত? ওকে, তো এতটুকু বুঝতে পারছি। এখন স্যার এক্সটার্নাল সিএসএস করব, যদি ইন্টারনাল মানে HTML এর ভিতরে হয় তাহলে এক্সটার্নাল মানে কি HTML এর বাইরে, রাইট? স্যার HTML এর বাইরে বলতে কি বোঝাচ্ছে? চলে যাবেন হলো আপনাদের ফোল্ডারের ভিতরে, এরপরে এখানে এসে একটা ফাইল ক্রিয়েট করবেন টেক্সট ডকুমেন্টে, যেভাবে এর আগে করছি index.html নেওয়ার জন্য, এন্ড এখানে এসে লিখবেন হলো style.css। ঠিক আছে? তো ডটের পর যেটা থাকে ওটার নাম কি জানি? এক্সটেনশন। সো এখানে আমরা কি করলাম? CSS এক্সটেনশন দিয়ে একটা ফাইল ক্রিয়েট করলাম, যেটা সামনে কি দিছি স্টাইল। এখন কথা হলো স্যার স্টাইল দেওয়াটা কি বাধ্যতামূলক? অ্যান্সার হলো না। ঠিক আছে, আপনি এখানে আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট ইন্ডেক্সের ইন্ডেক্স দেওয়া বাধ্যতামূলক কিন্তু। ঠিক আছে? আর এই স্টাইলের জায়গায় আপনি আপনার নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। অনেকে এখানে স্টাইল লিখে, অনেকে custom.css লিখে, অনেকে main.css লিখে। স্যার আমরা কোনটা ইউজ করবো? আমরা কি আমাদের ইচ্ছে মতো দিব? অ্যান্সার হলো না, কারণ আমরা যে কোডগুলো করবো এগুলো সবসময় আমার কাছেই থাকবে এমনটা কিন্তু মোটেও না। আমাদের কোড অনেক কয়েকটা ডেভেলপারের হাতে হাত বদল হবে। বুঝতে পারছি? ধরেন আপনি একটা ওয়েবসাইট বানায় কাউকে ডেলিভারি দিলেন, পরবর্তীতে ওইটাতে কোনো আপডেট করার প্রয়োজন পড়লো, সে আপনার কাছে আসলো না, ঠিক আছে, অন্য একটা ডেভেলপার হায়ার করলো, তখন যদি ডেভেলপারটা নেওয়ার পর বলে যে ভাই কোড স্ট্রাকচার ভালো না, তখন কি আপনার ভালো লাগবে? ভালো লাগবে না। ব্যাপারটা কিরকম, যারা গেম খেলেন, বা আমরা তো সবাই একটা না একটা সময় গেম খেলছি, রাইট? তো এই গেম খেলার সময় যখন আপনার গেম খেলতেন দেখবেন যে নিউজ ফিল্ডের মধ্যে গেমের ভিডিও বেশি আসে কিনা? এখন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এগুলোর মধ্যে দেখবেন যে হুট করে কি করে না করে টাচ করে একটা শট মারে আর হেডশট হয়ে যায়, রাইট? এটা আমরা কি বুঝি যে হ্যাঁ অনেক জোস খেলে, রাইট? এরকম টাইপের একটা ভাইব আসে। এখন আপনি গেমের মধ্যে গিয়ে যদি আপনি দেখেন যে কেউ একজন গেমে ঢুকছে, ও মাঠে নামতে না নামতে ওরে মারে দিছে, তখন আপনি কি বলবেন? সে ভালো খেলে না খারাপ খেলে? খারাপ খেলে। সো আপনি সে ভালো প্লেয়ার নাকি খারাপ প্লেয়ার এটা জাজ করতেছেন কিভাবে? তার গেম প্লে দেখে, রাইট? সো আপনি একজন ভালো কোডার নাকি খারাপ কোডার এটা জাজ করা হবে আপনার কোড স্ট্রাকচার দেখে। বুঝতে পারছি? সো এই জন্য আমরা সবসময় কি করব, যে স্ট্রাকচার ক্লাসে দেখাচ্ছি এই স্ট্রাকচারটা মেনটেন করার চেষ্টা করব। এর আগে আমরা যা পারি যদি কেউ পেরে থাকি সব বাদ। ক্লিয়ার সবাই? ওকে, তো এখানে আমরা হয় ইউজ করব style.css, নয়তো শিখবো হলো কি main.css, নয়তো দেখবো হলো custom.css। এই তিনটা যে কোনো একটা ইউজ করব। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন style.css ক্রিয়েট করলাম। এবার আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার style.css টা আছে। এবার মজার ব্যাপার, আমি যদি এটাকে আমরা আগে যেভাবে শিখছি ওপেন উইথ VS কোডে ওপেন করি, আমার এখানে কি ওই ফাইলগুলো আর আছে? নাই। তো এবার বুঝছেন যে কেন আমরা টার্মিনাল দিয়ে ওপেন করি, রাইট? সো আমরা রাইট শিফট চেপে ধরে রাইট ক্লিক, ওপেন টার্মিনাল, অবশ্যই লাস্ট লোকেশন চেক করব, লিখব কোড স্পেস ডট এন্টার। ওকে, এবার দেখেন আছে। ক্লিয়ার সবাই? সো এখানে আমাদের style.css ফাইলটাকে নিয়ে নিলাম, এটা এখানে পাশে আছে। আপনারা চাইলে এটাকে এইভাবে এই সাইডে নিয়ে আসতে পারেন, এখানে ছেড়ে দেন, বাম দিকে আপনার HTML কোড, ডান দিকে CSS। আবার আপনি যদি এটাকে নিয়ে নিচে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, আগে এখানে রাখি, এবার ড্রপ করি।
এক্সটার্নাল সিএসএস আর এখানে কাস্টম ডট সিএসএস। ওকে, এখন যদি নিচে দেখেন এটাকে আমরা নিচেও আনতে পারতেছি, রাইট? এখন এগুলাকে কিভাবে করে, সিম্পল দেখেন, এগুলো জাস্ট কাজের সুবিধার্থে, এটা যে আপনাকে করতেই হবে, না করলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার গুনাহ হবে এমনটা না, হ্যাঁ, এটা জাস্ট কাজের সুবিধার্থে। আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, মাউসে লেফট ক্লিক করে চেপে ধরে রেখে আপনি যদি এদিকে নিয়ে যান, দেখেন একটা সাদা বক্স উপরের দিকে আসে, সাদা কালার। তো আপনি যদি এখন ছেড়ে দেন তাহলে এটা উপরের দিকে থাকবে, আছে, এন্ড এইচটিএমএলটা নিচে আছে। তারপর আপনি যদি এটাকে এদিকে নেন, এখন দেখেন একটা সাদা কালার শ্যাডো ডান দিকে গেছে না, ছেড়ে দিলে এখন এটা ডান দিকে থাকবে। ওকে, টার্মিনালটা ওপেন করব তখন রাইট ক্লিক শিফট আর রাইট ক্লিক করে পাওয়ার শেলে যাব, রাইট। তো এই ফোল্ডারের নামটা থাকবে, ওখানে আমরা স্পেস দিয়ে ডট দিয়ে এন্টার দিব, আমরা কোড লিখে স্পেস দিয়ে ডট দিব, তারপরে এন্টার দিব। ওকে, সবাই এতটুকু বুঝছি? আচ্ছা, তো এইভাবে পাশে নিতে পারেন, তাহলে যেটা সুবিধা, আপনি এদিকে এইচটিএমএল স্ট্রাকচারটা দেখতে পাবেন, ওই অনুযায়ী সিলেক্টর ধরে ধরে কাজ করতে পারবেন। ঠিক আছে? তো এক্সটার্নাল সিএসএস করার জন্য আমাকে কি করতে হবে, style.css নামে আলাদা একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এতে কারো কোনো সন্দেহ আছে? নাই। এরপর এখানে কিভাবে সিএসএস করে, ধরেন আপনি h1 কে কালার করতে যাচ্ছেন, তাহলে আপনাকে লিখতে হবে h1, কি লিখতে হবে, h1, তারপরে দিবেন সেকেন্ড ব্র্যাকেট, এক্সাক্ট সেম প্রসেস যেভাবে আমরা ইন্টারনালে করছি, কেমন? তারপরে কালার করার জন্য কি লিখতে হয়, কালার রেড। এবার স্যার একটু আউটপুটে যাই, দেখি তো আসে কিনা। কেন আসে না, এটা একটা বড় প্রশ্ন। সিম্পল জিনিস দেখেন, index.html আলাদা একটা ফাইলে, style.css আলাদা একটা ফাইলে, এই দুইটার মধ্যে যদি কোনো লিংক না থাকে তাহলে কি দুইটার ডেটা একটার মধ্যে যাইতে পারবে? পারবে না। তার মানে এই দুটোকে কি করতে হবে, লিংক করে দিতে হবে। তো লিংক অ্যাকচুয়ালি করব কিভাবে, লিংক করতে হবে আমাদের HTML এ এসে হেডের ভিতরে লিখতে হয় লিংক, কি লিখতে হয়, লিংক, এন্ড লিংক ট্যাগটা একটা সিঙ্গেল ট্যাগ, কি ট্যাগ, সিঙ্গেল ট্যাগ। এন্ড বাই ডিফল্ট এখানে রিলের মধ্যে দেওয়া থাকে কি টাইপের লিংকটা আমরা করতে যাচ্ছি, এখানে লেখা আছে স্টাইল শিট, দ্যাট মিন্স সিএসএস এর লিংক আসবে। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আমরা কি আইকন সেট করা দেখছি এই জায়গায়? আপনি একটা সেট করা দেখাইছিলেন, যখন আমি করেছিলাম ওই লিংক ট্যাগটা, এটা যখন আমি টাইটেলের নিচে দিচ্ছিলাম তখন এটা কাজ করতেছিল না, এটা টাইটেলের উপরে দিলে কাজ করতেছিল। আচ্ছা, টাইটেলের উপরে বা নিচের সঙ্গে এটা ঝামেলা করার কথা না, সেটা হলো এটা সম্পর্ক হলো হেডিং ট্যাগের সঙ্গে। ঠিক আছে, হয়তো কোথাও না কোথাও একটা মিসিং আছে, হেডিং ট্যাগের ভিতরে এটাকে মাস্ট বি রাখতে হবে, টাইটেলের উপরে নিচে যে কোনো একটা জায়গায় দিলেই হবে। আচ্ছা, প্রজেক্টটা আপনি পেন ড্রাইভে করে নিয়ে আসেন, এটা দেখতে হবে, হয়তো অন্য কোথাও প্রবলেম আছে, কেমন? তো রিলের মধ্যে আমরা যদি আইকন সেট করতে চাই লিংক ট্যাগের মাধ্যমে, তাহলে কি লিখতে হয়, আইকন, বাট বাই ডিফল্ট কি থাকে, স্টাইল শিট। তো এখানে স্টাইল শিট লেখার পর এই স্টেপের মধ্যে গিয়ে আপনি এই ফাইলের লোকেশন বলে দিবেন। কেমনে বলে, সিম্পল, আপনার ফাইলের নাম লিখেন style.css, দেন এন্টার। বুঝতে পারছি? এবার গিয়ে যদি একটু আউটপুটটা চেক করি, হইছে? ক্লিয়ার সবাই? আচ্ছা, আরেকবার একটু দেখি, এটাকে কাটি। HTML এর সঙ্গে CSS কে লিংক করার সময় আমাকে কি করতে হবে, লিখতে হবে লিংক ট্যাগ। এতটুকু বুঝছেন? তারপরে এই স্টেপের মধ্যে গিয়ে আপনার CSS ফাইলের নাম। ক্লিয়ার? ওকে, এখন এখানে একটা রহস্যময় জিনিস আছে। কি রহস্যময়? আপনি একটা জিনিস নোটিস করবেন যে এই যত লিংক আছে সব কিন্তু আমার HTML এর সঙ্গে হচ্ছে, তাই না? ইভেন আমি যখন আউটপুটটাকে রান করাচ্ছি, আমি কি style.css এ ক্লিক করছি, আমি কোথায় ক্লিক করছি, index.html। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কেন হয়, বিকজ আমাদের ব্রাউজার যে কোনো ওয়েবসাইট রেন্ডার করানোর জন্য বা রান করানোর জন্য আমাদের ইউজ করে index.html। কাকে ইউজ করে, index.html অথবা আমাদের HTML ফাইলগুলো, মানে ব্রাউজারে লোড হয় শুধুমাত্র HTML গুলো, এবং এরপরে ওই HTML এর সঙ্গে যেই CSS, যেই জাভাস্ক্রিপ্ট লিংক করানো থাকবে বা অ্যাড করা থাকবে, সেগুলোকে ওইখানে রেন্ডার করাবে। বুঝতে পারছি? এখন এখানে একটা নতুন ওয়ার্ডের শুনলাম আমরা, রেন্ডার। রেন্ডার জিনিসটা কি, কেউ কি জানি? ওকে, সিম্পল, দেখেন আমি এই জায়গায় লিখলাম কালার রেড, কি লিখছি, কিন্তু আউটপুটে কি হইলো, রেড কালার হয়ে গেল, তাই না? কিন্তু আমি লিখলাম তো এখানে কালার রেড, এইটা কেন রেড হলো, রাইট? তারপরে আমি এখানে হেডিং ট্যাগের মধ্যে নিচে এটা একটা বড় টাইপের হইছে, তাই না? এটা তো ছোট হইতে পারতো। সো এই জিনিসগুলা কিভাবে হয় দেখেন, আমাদের এই যে কোডগুলো করতেছি, আমি লিখতেছি এখানে একটা এবং ওইটার আউটপুট আসতেছে আরেক রকম। এই যে প্রসেস, আমার কোডকে আউটপুটে কনভার্ট করার যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় রেন্ডারিং। কি বলে, রেন্ডারিং। তাহলে রেন্ডারিং কি,
কোডকে আউটপুটে কনভার্ট করার যে প্রসেস এটাকে কি বলে রেন্ডারিং। আবার রেন্ডারিং এর বিভিন্ন টাইপ আছে যেগুলো আপনার সামনে গিয়ে জানবেন। বুঝতে পারছি সবাই? ঠিক আছে, তো এই পর্যন্ত ডান। গিয়ে দেখি সবকিছু ঠিকঠাক। এখন আপনারা আমাকে বলেন, আমি এটা ফন্ট সাইজ বাড়াতে চাচ্ছি, কিভাবে লিখবো? H4 কি লিখবো? H4, তারপরে লিখবো কি ফন্ট সাইজ, তারপরে কি লিখবো? কত পিক্সেল চাচ্ছি? 50 পিক্সেল ধরেন এখান থেকে। বুঝতে পারছি? আচ্ছা, এখন সেইটা বুঝলাম, বাট আমি এখানে আরেকটা H4 নেই, এখানে বলি আমি H4 2। ওকে, এবার গিয়ে একটু দেখি এটাও কি বড় হইছে না। আচ্ছা, এটাকে আরো বোঝার জন্য আমি একটু কালার দিই। আমি এখানে এসে লিখি হলো কালার রেড কালার হইছে। ওকে, এখন আমি চাচ্ছি যে এটা রেড কালার হবে, এটা হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো কিভাবে করব? কারণ এটা হতেই পারে কি না যে আমাদের ওয়েবসাইটের মধ্যে সেম ট্যাগ মাল্টিপল টাইম আমরা ইউজ করব, তাই না? এখন আমি একটা জায়গায় সিএসএস একরকম চাচ্ছি, আরেকটা জায়গায় আরেক রকম চাচ্ছি, তো এই জিনিসটা কিভাবে করতে পারি? রাইট, হেডিংটার মধ্যে একই জিনিসটা করব এক্সট্রা। আচ্ছা, পরে হেডিং এর মধ্যে কি করব? একই জিনিসটা ওকে, লেটস সে আমি এখান থেকে আবার H4 দিলাম, এটাই তো দিব, তাই না? আগে 5 বাই 6 পরেরটা। আচ্ছা, মানে আপনি ট্যাগ চেঞ্জ করতে চাচ্ছেন। ওকে, বাট আমরা ট্যাগ চেঞ্জ করব না, আমরা ট্যাগ সেম রাখবো। ঠিক আছে, এখন কথা হলো স্যার আমি যদি H4 আগে দেই, তারপরে দেই এখানে H4 দিয়ে নতুন একটা কালার দেই, কালার লেটস সে গ্রিন, এটাকে কেটে দেই, এটা দরকার নাই আমার। হ্যাঁ, এখন কি হবে আউটপুটে? এখন একটু যাই রিলোড দেই, দুইটাই গ্রিন হইছে। কারণ এটা কেন যে স্যার আমি তো দুইবার দিছি, একটা ধরতো এটাকে আরেকটা ধরতো এটাকে, তাহলে কি ক্ষতি হইতো এর, তাই না? ওকে, কোড এভাবে কাজ করে না, কোড কাজ করে লাইন বাই লাইন। কিভাবে কাজ করে? লাইন বাই লাইন কাজ করা। যেমন ব্যাপারটা কেমন, ধরেন আপনাকে যিনি কফি বা চা প্রেজেন্ট করে আপনার বাসা বা অফিসে যেই থাকে, সে আপনাকে এসে বললো যে স্যার কি খাবেন, আপনি বললেন চা নিয়ে আসো। ঠিক আছে, এখন সে যখন রুম থেকে বের হতে যাচ্ছে আপনি বললেন যে শোনো না দরকার নাই, চা নাই, তুমি কফি নিয়ে আসো। ঠিক আছে, তো এখন সে কোনটা নিয়ে আসবে আসার সময়? চা নাকি কফি? কফি। কেন? লাস্ট কমান্ডটা কি ছিল? কফি নিয়ে আসা। বুঝতে পারছি? কারণ সে যদি আপনাকে চা নিয়ে এসে দেয়, আপনি বকা দিবেন না তাকে, রাইট? তো সে লাস্টেরটা দিবে। সেম ভাবে কোডও সবার লাস্টে যে জিনিসটা পাবে ওটা রেন্ডার করাবে। যেমন এখানে যেটা থাকে এটাকে সিলেক্টর বলে, এটারও সিলেক্টর H4, এটারও সিলেক্টর কি H4। এখানেও ব্যবহার করেছে কালার, এখানেও ব্যবহার করা হয়েছে কালার। এখন সে দেখতেছে এই নেমগুলো সেম, সিলেক্টরও সেম, তাহলে আমি রান করাবো সবার লাস্টেরটা। ক্লিয়ার সবাই? কেন গ্রিন রান হচ্ছে বুঝতে পারছেন? তার মানে আমি সেম সিলেক্টর রেখে সেম প্রপার্টি নেম দিয়ে যদি সবার শেষেরটা দেই, তাহলে কোনটা আসবে? সবার শেষেরটা। যেমন আমি যদি এবার এখানে লিখি কালার গোল্ড, এবার কোনটা রান হবে? গোল্ড। কারণ কি? কারণ এখানে প্রপার্টি নেম তো সেম, তাই না? প্রথমে আমি 7 নম্বর লাইনে তাকে বললাম তুমি গ্রিন করো, 8 নম্বর লাইনে গিয়ে বললাম গোল্ড করো, তাহলে সে কমান্ড রান করাবে কোনটা? সবার লাস্টেরটা। গিয়ে দেখেন গোল্ড। ঠিক আছে, এতটুকু বুঝলাম, কিন্তু স্যার আলাদা কেমনে করতাম, তাই না? সিম্পল। এই জিনিসটা কেন হয় এটা বোঝার জন্য আমরা আরো কিছু উদাহরণ দেখতে পারি, তো উদাহরণ দিয়ে বুঝলে আরো বেশি মাথায় ঢুকবে। ধরেন পৃথিবীতে নাম বলতে কিছু নাই। কি বলতে কিছু নাই? নাম বলতে আর কিচ্ছু নাই। আমার নাম নাহিদ হাসান, নাহিদ হাসান বলতে কিছু নাই। আমাদের মাহিন স্যার বলতে কিছু নাই। নাম বলতেই দুনিয়া কিছু নাই। ঠিক আছে, এখন আপনি আপনার ফ্রেন্ডকে ধরেন হাউস বিল্ডিং এর মধ্যে সে হেঁটে যাচ্ছে, আপনি পিছন থেকে তাকে দেখছেন, তাকে ডাকবেন, কেমনে ডাকবেন? নাম নাই, নাম নাই। হ্যাঁ স্যার আমাদের একটা অ্যান্সার দিছে ওই মামা, তারপর ইউনিক কোড সেট করে দিব আলফা 201 তাকাই দিকে, রাইট? এই কথা যদি বলেন পিছনে যে কোন একটা র এজেন্ট আসছে, আচ্ছা আল্লাহ পাক মাফ করুক। তো যেটা বলতেছিলাম সেটা হলো নাম বলতে যদি কিছু না থাকে তাহলে আমরা এই ডিফিকাল্টি গুলো ফেস করবো না। কারণ আপনি যদি ওখানে বলেন যে এই মামা এদিকে তাকাও, কেমন? তো আশেপাশে যতজন আছে সবাই ঘুরে তাকাবে না যে হ্যাঁ ভাই কোন কি হয়েছে, রাইট? তো যখন এইভাবে করবে তখন আপনি একটু মানে কেমন একটা পরিস্থিতিতে পড়ে যাবেন না? এই জন্য কি ইউজ করা হয়? নাম ইউজ করা হয়। যখন আপনি আপনার ফ্রেন্ডকে নাম দিয়ে ডাক দিবেন তখন ওই ফ্রেন্ডই শুনবে, আশেপাশের কেউ শুনবে না। তো এইখানে কি হচ্ছে? এখানে প্রথম ঘটনাটা ঘটতেছে, এই দুইটাকে কি আমি আলাদা করে আইডেন্টিফিকেশন কিছু বলে দিছি? বলে দিই নাই, যার ফলে তাদেরকে কি আলাদা করে চেনা যাচ্ছে না। তো যখন আমি H4 কে কল করতেছি তখন দুইটাই সাড়া দিচ্ছে যে হ্যাঁ ভাই বলেন কি হয়েছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এদেরকে নাম দিয়ে দেই তাহলে এই প্রবলেমটা হবে না। সেই নামটা আমরা কিভাবে দিতে পারি? এর জন্য আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি, একটা হলো ক্লাস, একটা হলো আইডি। কি ইউজ করতে পারি? ক্লাস আর একটা আইডি। তো আমরা দুইটাই দেখি। তো সবার আগে আমি ক্লাস দেই,
ক্লাস দিয়ে দিই যে নাম 1 বা নাম, এখানে নাম 1 দিই। হ্যাঁ, তো এখানে একটা জিনিস দেখেন, প্রথমে আমি টেক্সট লিখছি, তারপরে কি দিছি নাম্বার। কোন আল্লাহ পাপী বান্দা শুরুর দিকে নাম্বার দিবেন না, শুরুর দিকে কি দিবেন না, নাম্বার দিবেন না, শুরুর দিকে অবশ্যই কি দিবেন, টেক্সট দিবেন। যেমন আপনি এখানে এন দেন, একটা লেটার দেন, কোনো সমস্যা নাই টেক্সটে, তারপরে এখানে 1 দেন। বুঝতে পারছি? এবার এটা কিভাবে করছি, ক্লাস দিয়ে ইকুয়াল দিয়ে কোটেশনের ভিতরে। এবার আমি সিএসএস এর ক্ষেত্রে কি করব স্যার, এইভাবে কাজ করব। ওকে, সেম করব, জাস্ট একটু পার্থক্য আছে। যদি আপনি ক্লাস ইউজ করেন, ক্লাস সিলেক্টর যদি ইউজ করেন, তাহলে সামনে দিতে হয় ডট। কি দিতে হয়, ডট দিতে হয়। এরপরে এখানে এসে আপনি কালার করেন, কালার গোল্ড গিয়ে এখন একটু ট্রাই করেন কোনটা কালার হইছে, শুধুমাত্র উপরেরটা, নিচেরটাই কালার হইছে না। কারণ কি, কারণ এবার আমি কাকে ধরছি, N1 কে। যখন আমরা এখানে N1 দিই তখন সে আমার ডকুমেন্টে আসে, ডকুমেন্ট বলতে HTML। সেই HTML আসার পর এই নামটাকে খুঁজবে, বিকজ এটা তার সিলেক্টর, সেইটা ধরে সিলেক্ট করবে। সো এই নামটা খুঁজবে এবং এটা অবশ্যই ক্লাস হইতে হবে। কি হইতে হবে, ক্লাস হইতে হবে। সো ক্লাস কেন হইতে হবে, সে কিভাবে বুঝবে যে এটা ক্লাস, বিকজ আমরা সামনে কি দিছি, ডট দিছি। তো সে এখানে এসে দেখবে যে এর মধ্যে কি এর নামে কোনো ক্লাস আছে, দেখবে যে নাই, তো এটা রান করাবে না। আবার এটাকে দেখবে আছে, নাই, রান করাবে না। কিন্তু এখানে এসে দেখবে একটা ক্লাস আছে যেটার নাম N1, তখন এটার মধ্যে রান করাবে। So, sir, if there are like multiple each for, if I put class then give an name to that action inside, it will recognize individually that value by that class. রাইট, আমাদের এই ক্লাসের ভ্যালু দিয়ে সে চিনতে পারবে যে অ্যাকচুয়ালি আমি কাকে ধরবো। রাইট, এই যে এইটা নাকি এইটা, ক্লিয়ার? তো যেহেতু এখানে দেওয়া আছে, এখানে দেওয়া নাই, তাই সে কাজ করবে না। ক্লিয়ার? এখন স্যার এটাকে আমি আলাদা কাজ করতে চাচ্ছি, দিয়ে দেন ক্লাস N2, নাম মানে নাম 2। দেন আবার যেহেতু ক্লাস, অবশ্যই সামনে ডট দিতে হবে, না তো কাজ করবে না। কি দিব, N2। দেন এখানে এসে আমরা বলে দিব হলো কালার, দেন বলে দিই ধরেন রেড। এখন গিয়ে দেখেন, বুঝতে পারছি? আচ্ছা, হোয়াট ইফ এই জায়গাতেও N1 থাকলো, এই জায়গাতেও কি থাকলো, N1 থাকলো। এবার গিয়ে আমরা একটু রিলোড দিই, কোনটা রান হয়েছে, কিছু। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো সিম নামের মাল্টিপল লোক থাকতে পারে না। যেরকম নাহিদ নামে কি পৃথিবীতে আমি একাই আছি নাকি আরো কেউ আছে, আরো আছে। তো একটা জায়গায় ধরেন নাহিদ নামে কেউ আছে, আপনাকে ডাকা হলো যে নাহিদ ভাই এদিকে শোনেন, তো যাদের নাম নাহিদ সবাই ঘুরে থাকাবে না, রাইট? তো সেম কাজটা এখানে হচ্ছে, যেহেতু N2 দুই জায়গায় ইউজ করা হয়েছে, তাহলে দুই জায়গায় রান হয়েছে। এখন হোয়াট ইফ স্যার N1 বলতে কিছু নাই দুনিয়ায়, দুনিয়া বলতে আমাদের কোডে আর কি, N1 বলতে কিছুই নাই। এবার কি হবে, কাজ করবে না, কারণ আমি পাইলে রান করাবো, না পেলে নাই। বুঝতে পারছি? এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন রাইট, এই ভ্যালুটাকে সে ধরবে সিলেক্টর হিসেবে। এখন ক্লাস বুঝলাম স্যার, আইডি কেমনে, এক্স্যাক্ট সেম ভাবে। ঠিক আছে, ধরেন এখানে গিয়ে আচ্ছা 23 থাক। এখন ক্লাস ধরার জন্য সিলেক্টর হিসেবে আপনাকে সামনে দিতে হবে ডট, বাট আইডি ধরার জন্য দিতে হবে হ্যাশ। বুঝতে পারছি? আইডি ধরার জন্য দিতে হবে হ্যাশ। দেন কপি করে এখানে জাস্ট বসান, তারপরে বলে দেন আগের মতো ফন্ট সাইজ 50 পিক্সেল। বুঝতে পারছি? রিলোড দেন, হইছে? আচ্ছা স্যার, দুইটার মধ্যে পার্থক্য কি? আমি যদি এখানে এসে একটা স্পেস দিই, এটা কিসের মধ্যে, আইডির মধ্যে, এখানে একটা স্পেস দেই, দেখেন কাজ করছে, কাজ করে নাই। আইডি সবসময় ইউনিক থাকে, সে মাল্টিপল কিছু জিনিসকে নিবে না। ক্লিয়ার? বাট আমি যদি ক্লাসের ক্ষেত্রে স্পেস দেই, এবার রিলোড দেন, কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ কিন্তু হয় নাই। ইভেন দো আপনি চাইলে এখানে আরো একটা কাজ করতে পারেন, আরো একটা ক্লাস অ্যাড করতে পারেন, যার ফলে এই ট্যাগের এখন দুইটা ক্লাস। এই ট্যাগের কয়টা ক্লাস? দুইটা ক্লাস। এখন আমি যদি N1 দিয়ে তাকে কল করে সিএসএস করি, এই যে এখানে কালারি গোল্ড সে রান করাইছে। এবার আমি যদি এখান থেকে ডট N2, এটাও তারই ক্লাস কিনা, তারই ক্লাস। এখান থেকে যদি বলি ফন্ট সাইজ 70 পিক্সেল, এবার গিয়ে দেখেন আমি কি রেড করছি? আচ্ছা, N2 নামে তো অলরেডি একটা আছে, কেটে দেই। ওকে, বড় হইছে? আচ্ছা, তো এইভাবে আমরা মাল্টিপল ক্লাসও অ্যাড করতে পারি, একটা দুইটা তিনটা না, আপনার যতগুলো ক্লাস দরকার অতগুলো। বাট আইডির ক্ষেত্রে আমরা এগুলো পারি না। ঠিক আছে, রাইট, আইডি সবসময় ইউনিক, ইভেন দো সে স্পেস পর্যন্ত নিবে না, এই জায়গায় স্পেস নিবে না। ঠিক আছে, ওকে। সো আমরা আইডি ক্লাস সবকিছু বুঝলাম, এবার আমরা একটু কিছু মজার জিনিস দেখবো। ক্লাসটা এইভাবে লিখছেন N1 অনেকগুলো যেতে N2, ঠিক আছে স্যার? এখন এখানে শুধু N1টাই নিল, নিচে তো আবার N2 লেখা আছে, এটাই কি নিচ্ছে সে?
আচ্ছা, কোনটা কথা বলেছেন? এখানে n1 নিয়ে সে একবার কাজ করাইলো। না না স্যার, n1 ও লিখছেন এবং স্পেস দিয়ে n2 লিখছেন। আবার এই যে এক্সটারনাল সিএসএস এ .n1 দিয়েছেন, n2 দিয়েছেন, এখন সে কি দুইটাই কাজ করতেছে? রাইট, দুইটাই কাজ করতেছে। কেমন? আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখাই, ভালো করছেন মনে করে দিয়ে। যদি এখানে স্পেস না থাকতো, ওকে, তাহলে এর ক্লাস নেম এখন কি? এই দুইটা মিলে একটাই ক্লাস, ঠিক আছে? এবার কিন্তু দেখেন আর কাজ করবে না, কারণ কি? কারণ n1 নামে আর কিছু নাই। ক্লিয়ার? এবার যদি এটাকে সিএসএস কয়তে চাই, তাহলে n1 and n2, মানে পুরোটাই একটা ক্লাস, এভাবে দিতে হবে। আর আপনি যদি মাল্টিপল ক্লাস রান করতে চান, স্পেস দিয়ে রাখতে হবে। কেমন? স্পেস একটা দিলেও হবে, মাল্টিপল না দিলেও হবে। এই যে আইডির ক্ষেত্রে আইডিটা সবসময় ইউনিক থাকবে, ঠিক আছে? ওখানে কোনো স্পেস বা আদার্স কিছু নিতে পারবো না। বাট ক্লাসের ক্ষেত্রে আমাদের যতগুলো নাম দরকার আমরা সবগুলো অ্যাড করতে পারবো, ঠিক আছে? এখন স্যার আমরা কোনটা ইউজ করব? যদি আমার ইউনিক কিছু লাগে তাহলে আইডি ইউজ করব, বাট আমার যদি কোনো কাজ করতে হয় তাহলে আমরা ইউজ করব কি? ক্লাস, নর্মাল কাজের ক্ষেত্রে। এন্ড সবথেকে বেশি ইউজ করবো আমরা ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তিনটা সিএসএস দেখলাম। এখন এর মধ্যে থেকে কোনটা সবথেকে বেশি স্ট্যান্ডার্ড, কোনটা সবথেকে বেশি ইউজ করা হয়, তাই না? এক্সটার্নাল সিএসএস। কেন, কেউ বলতে পারবো? ইজি। আচ্ছা, দেখেন এক্সটার্নাল স্যার একটু কাছাকাছি গেছেন। আমাদের কোড অনেকগুলো লাইন হবে। এখন সবগুলো লাইনের কোড যদি আপনি HTML এর মধ্যে রাখেন, আবার জাভা স্ক্রিপ্টও তো আসবে, তাই না? তো আমার HTMLটা ঘিজিমিজি হবে না? আর কোড যত বেশি ঘিজিমিজি হবে তত বেশি আমরা এটাকে পড়তে বা রিড করতে কষ্ট হবে, রাইট? যার ফলে পরবর্তীতে আমি কাস্টমাইজ করতে পারবো না, বা অন্য ডেভেলপারও সহজে কোনো জিনিস খুঁজে পাবে না। তো এর জন্য কি করা হয়? প্রতিটা জিনিসকে আলাদা আলাদা করে স্ট্রাকচার করে রাখা হয়। সিএসএস গুলোকে আলাদা, HTML গুলোকে আলাদা, জাভা স্ক্রিপ্ট গুলোকে আলাদা। বুঝতে পারছি? এই জন্যই আমরা ইউজ করি কোনটা? আমাদের এক্সটার্নাল style.css টা। বুঝতে পারছি সবাই? আচ্ছা, তো আজকে আপনাদের লাস্ট একটা জিনিস দেখাই দেওয়ার পরে আপনাদের ছুটি দিয়ে দিব। তো আমরা আরো একটা ট্যাগের সঙ্গে পরিচিত হই, নাম হলো div। নাম কি? div মানে হলো ডিভিশন। এটা আলাদা আলাদা পার্ট করে রাখা হয়। এটা নিয়ে সামনে আমি আরো বেশি লেকচার দিব, চিন্তা নাই। আপাতত আমরা কি করি একটু দেখি। হ্যাঁ, সো এখানে এসে আমি বলে দিই ক্লাস মাই div। হ্যাঁ, HTML এর ভিতরে, বডির ভিতরে। সো আমি এখানে কি করলাম? মাই div নামে একটা ক্লাস দিলাম, এন্ড এখানে এসে আমি এটা উইথ দিলাম। উইথ মানে কি? চওড়া, ঠিক আছে? উইথ ধরেন 400 পিক্সেল। কত পিক্সেল? এন্ড হাইটও দেই, হাইট দিয়ে দেই ধরেন 400 পিক্সেল, মানে একটা বক্স থাক। এখন একটু আউটপুটে এসে রিলোড দেই, কিছু কি আছে? অ্যান্সার হলো আছে। বুঝতে পারছি? এখন কিভাবে স্যার বুঝলেন আছে? আমরা একটু এটাকে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পর এই যে div পাইছেন একটা ব্লু কালারের পার্ট। সো আমরা জানি ব্লু কালার যে পার্টটা থাকবে ওইটা ওই ট্যাগের জায়গা, কতটুকু জায়গা নিচ্ছে এটা দেখাচ্ছে। তো এখানে আসার পর দেখেন ঠিক এই জায়গায় 400x400 নামে কিছু দেওয়া আছে। তো এই 400x400 দ্বারা কি বোঝাচ্ছে? 400 দ্বারা প্রথম যেটা আছে সেটা হলো উইথ, দ্বিতীয় যেটা আছে এটা হলো হাইট। সো আমি উইথ এবং হাইট কত দিছিলাম? 400x400। তাই এখানে 400 গুণন কি আসছে? 400। যদি আমি এখানে 200 দেই, এবার একটু রিলোড দেই, এখন প্রথমটা আসছে কি? 400, তারপরটা কি আসছে? 200। প্রথমটা হলো উইথ, দ্বিতীয়টা হলো হাইট। এতটুকু বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমি একটু বুঝাই দিই আরেকবার। সো আপনারা একটু এই জায়গায় দেখেন, এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, প্রথমে কি লেখা? div লেখা। কি লেখা? div লেখা। তারপরে দেওয়া আছে ডট, এরপরে আমার ক্লাস নেমটা মাই div। বুঝতে পারছি? তারপরে এরপরে একটা নাম্বার আছে 400 গুণন 200। তো প্রথমে যেটা আছে এটা হলো আমাদের কি? এটা বলেন উইথ। দ্বিতীয়টা যেটা আছে সেটা হলো হাইট। আমরা যখনই কোথাও হোভার করবো আমরা দেখতে পারবো এটা উইথ কতটুকু, হাইট কতটুকু নিচে, এভাবে আমরা দেখতে পারি। রাইট, মাউসটা যখন রাখবো ওখানে। ওকে, সেতটুকু বুঝলাম, কিন্তু স্যার দেখা যায় না কেন? বিকজ আমি তার হাইট উইথ বলে দিছি। একে দেখা যাওয়ার মতো কি কিছু বলছি না। কিন্তু আমি যদি এখানে এসে একটা ব্যাকগ্রাউন্ড সেট করি, পিঙ্ক, বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? আচ্ছা, এখন স্যার আমি এখানে যখন কার্সরটা রাখবো এই ডিভের উপরে, স্যার এটা কালারটা চেঞ্জ হয়ে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হবে। কি হবে? ব্ল্যাক কালার হবে। সো স্যার এইটা কিভাবে করব, তাই না? এর জন্য আসবো হোভার এখন আমরা শিখি নাই। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? তো এরকম আমরা বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো যদি কোথাও কার্সর রাখার পর কিছু চেঞ্জ হয় সেটাকে বলে হোভার ইফেক্ট। কি ইফেক্ট? হোভার ইফেক্ট। তো আপনি হোভারও বলতে পারেন, হোভারও বলতে পারেন। ম্যাক্সিমাম ডেভেলপার হোভার বলে, তো যেটা মন চায় বলেন, কোনো সমস্যা নাই।
ঠিক আছে? তো এইখানে যে কার্সরটা রাখার পরে কোনো ইফেক্ট হলে সেই ইফেক্টটার নাম কি? হোভার ইফেক্ট। কিভাবে অ্যাড করব এটা একটু দেখি। আমি কোথায় অ্যাড করতে চাচ্ছি? এই পিঙ্ক ডিভটাতে। এই পিঙ্ক ডিভটা আমার HTML এ কই? বডির মধ্যে এই যে এই জায়গায় মাই ডিভ নামে। তো আমাকে কি করতে হবে? এখানে এসে মাই ডিভটাকে ধরতে হবে, ধরার পর দিতে হবে ক্লোন। কি দিতে হবে? ক্লোন। স্পেস দিয়ে কিন্তু নয়, একসঙ্গে লাগিয়ে রেখে ক্লোন লিখে লিখতে হবে কি? হোভার। হোভার লেখার পর দিবেন সেকেন্ড ব্র্যাকেট। এরপর আপনি কি করতে চাচ্ছেন? আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছেন, তাই কি লিখবেন? ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। ঠিক আছে? এবার গিয়ে যদি একটু রিলোড দেই, এবার এখানে কার্সরটা রাখি, চেঞ্জ হয়েছে? সবাই বুঝছি? এই যে সুন্দর মতো চেঞ্জ হচ্ছে, বাট ঠাস ঠাস করে আসতেছে না, মানে শান্তি পাইতেছি না আমরা, রাইট? স্মুথ হয় না এই ব্যাপারটা। তো এটাকে স্মুথ করার জন্য স্যার আমরা কি করতে পারি, রাইট? স্মুথ করার জন্য আমরা ব্যবহার করতে পারি ট্রানজিশন। কি ব্যবহার করি? ট্রানজিশন। এরপরে আপনি টাইম দিবেন, কতটুকু টাইম আপনি দিতে যাচ্ছেন। আর ট্রানজিশনটা আমি কতটুকু, কোন জায়গায় লিখছি? মেইন ডিভের ভিতরে। হোভার করার পরে কিন্তু নয়, কোথায় লিখছি? মেইন ডিভে। এখন আমি এখানে যদি একটু আসি, আসার পর হোভার করি, এবার স্মুথ হইছে। ওকে, ডট 4s মানে হলো 0.4 সেকেন্ড। আর আমি যদি এখানে 1s দেই, সামনে ডট নাই, তাহলে 1 সেকেন্ড। 1 সেকেন্ড মানে কি? আপনি যে ইফেক্টটা দিয়েছেন এটা 1 সেকেন্ডে কমপ্লিট হবে। ক্লিয়ার? যেমন দেখেন এখন সময় নিয়ে কমপ্লিট হয়েছে না? এবার কার্সর সরাই। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন স্যার কথা হলো, স্যার এটা কেন এই জায়গাতেই দিব, কেন হোভারের পরে নয়, তাই না? দেখেন আমি এটাকে নিয়ে রেখে দেই হলো হোভারের ভিতরে। কোথায় রাখলাম? হোভারের ভিতরে। এবার সবাই খুব মনোযোগ দিয়ে নোটিস করেন, যখন আমি কার্সরটা রাখি স্মুথলি আসছে, কার্সরটা সরাই, ঠাস করে চলে গেছে না? আসার সময় স্মুথলি আসলো, যাওয়ার সময় ঠাস করে গেল, কেন? রাইট? বিকজ এর ভিতরে যা কোড লিখবেন এটা রান হবে হোভার করার সময়। তখন হোভার করার সময়, কিন্তু যখন আপনি কার্সরটা সরাই দিবেন তখন তো হোভার করা শেষ, তখন এই কোডগুলোর সাথে সাথে এক্সিকিউট করা বন্ধ করে দেয়। বুঝতে পারছি? যার ফলে আসার সময় তো স্মুথলি আসলো, বাট যাওয়ার সময় যেহেতু কোডগুলো এক্সিকিউট করা বন্ধ করতেছে, তাই তখন আর এটা কাজ করলো না, তখন ঠাস করে গেল। যখন কার্সরটা দিব ওখানে, তখন হোভার করলে ব্ল্যাক করে সরালে আবার কালার চেঞ্জ হবে ট্রানজিশনের জন্য। হ্যাঁ, ট্রানজিশনের জন্য এটা না, ব্যাপারটা হলো আমি যখন ট্রানজিশনটা উপরে দিচ্ছি এবং ব্যাপারটা যখন আমি নিচে দিচ্ছি তখন কি হচ্ছে, যখন আমি এটাকে হোভারের ভিতরে দিচ্ছি ট্রানজিশনটা, রাইট? সো এটা কখন রান হবে? যখন হোভার করা হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা কোড আছে এগুলো কখন রান হবে? যখন হোভার করা হবে। যখন হোভারটা ছেড়ে দিব আমরা, কার্সরটা সরাই নিব, সাথে সাথে এগুলো এক্সিকিউট করা বন্ধ করে দিবে, রাইট? তো যেহেতু আমি এইটাকে হোভারের ভিতরে দিছি, রাখলাম, ট্রানজিশনটা রান হলো, বাট যখনই ছেড়ে দিলাম এক্সিকিউট করা বন্ধ করে দিল। যেহেতু ঠাস করে বন্ধ করে দিয়েছে তাই এটাও ঠাস করে যাচ্ছে। বুঝতে পারছি? ইউজ করা হয় সো দ্যাট স্মুথ করার জন্য। মানে একবার গেল সরানো চলে যাবে। হ্যাঁ, এরকমই। এখন কথা হলো স্যার আমি চাচ্ছি সে আসবেও স্মুথলি, যাবেও স্মুথলি। এর জন্য কি করব? এটাকে রাখতে হবে উপরে। ঠিক আছে? যেহেতু এ কোনো ইফেক্টের পরে নাই, এ কি কোনো ইফেক্টের ভিতরে আছে? নাই, তাই সে সব সময় রান হবে, আসার সময়ও যাওয়ার সময়ও। এখন আমরা একটু এসে রিলোড দিই। বুঝতে পারছি? এখন কথা হলো স্যার আমি চাচ্ছি যখন হুভার করবে এটা সার্কেল হয়ে যাবে। কি হবে? সার্কেল হয়ে যাবে। তো এই সার্কেলগুলো করার জন্য আমরা ব্যবহার করি বর্ডার রেডিয়াস। কি রেডিয়াস? তো আমি যদি এখানে বর্ডার রেডিয়াস লিখে 20 পিক্সেল দেই, সবাই এই কর্নারগুলোর দিকে নোটিস করেন, এই কর্নারগুলোর দিকে রিলোড দেই, রাউন্ড হইছে না? তো বর্ডার রেডিয়াসের কাজ কি? কর্নারগুলোকে রাউন্ড করা। ক্লিয়ার? সো আমি যদি এখানে এসে 100% দেই, কত পার্সেন্ট? এবার কি একটু রিলোড দেন, পুরাটা গোল হইছে, বাট স্যার ডিমের মতো হইলো যে, তাই না? এটা কেন? বিকজ কোনো জিনিসকে পারফেক্টলি সার্কেল করার জন্য হাইট এবং উইথ সেম থাকতে হয়। আমাদের এখানে উইথ আছে 400, হাইট আছে 200, তাই এরকম হয়েছে। কিন্তু আমি যদি এটা 400 করে দেই তাহলে দেখেন ডিম। কিন্তু স্যার আমি তো এটা চাচ্ছি না যে স্যার এটা এখন হোক, আমি চাচ্ছি ওভার করার পর। আমাদের স্টুডেন্ট ফোরামে দুজন ভাইয়া আসে, একটু 5 মিনিট কথা বলবে, আসলে একটু টাইম দিন। ওকে, তো যেই জায়গায় ছিলাম সেটা হলো স্যার আমি তো এটা এরকম চাচ্ছি না স্যার, যখন আমি হোভার করব তখন হবে, আগে হবে না, তাই না? তো আগে বলেন যে এটা রাউন্ড হইছে কেন? এই বর্ডার রেডিয়াসটা ইউজ করার জন্য না? তো এটা কখন চাচ্ছেন আপনি? হোভার করার পর আসুক। তাহলে এই কোডটাকে কোথায় রেখে দিবেন? হোভারের পর। এবার দেখেন কার্সর রাখি, গোল হইছে, কার্সর রাখেন, চলে গেছে। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা সুন্দর সুন্দর ইফেক্ট অ্যাড করতে পারি।
ক্লিয়ার? সো এতটুকু প্র্যাকটিস করবেন, আমরা নেক্সট ক্লাসে আরো কিছু ওভার এফেক্ট দেখবো এবং আমরা আরো কিছু করার চেষ্টা করব। ওকে।